দর্শক দেখুন, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে লাঞ্চে ডেকেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আবার আরেকটা যেটা খবর দেখতেই পাচ্ছেন, আসিম মুনির নাকি ট্রাম্পের জন্য নোবেল পুরস্কারের, শান্তির জন্য নোবেল পুরস্কারের একটা রেকমেন্ডেশন নাকি করেছেন, সুপারিশ করেছেন বা বলেছেন, দাবি তুলেছেন। বা এটাও বলা হচ্ছে মিডিয়ার তরফ থেকে যে ওই যে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যে সুপারিশ বা মন্তব্য বা রেকমেন্ডেশন, জানি না কোথায় কি রেকমেন্ডেশন করছেন, তার জন্যই নাকি ওনাকে লাঞ্চে ডেকেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এইভাবেও দেখছি মিডিয়াতে অনেকে বলছেন। কিন্তু দর্শক, এটা তো অবশ্যই প্রশ্নের যে আসিম মুনিরকে ডোনাল্ড ট্রাম্প লাঞ্চে ডেকে ফেললেন, আসিম মুনির এতটাই ভালো হয়ে গেলেন। তাছাড়া যদি দেশের কোনো ব্যাপার থাকে তো তাহলে তো পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেহবাজ শরীফ, তাকে তো ডাকতে পারতেন যদি দেশের ব্যাপারে কোনো কথা বলতে হয়। তো সেসব না করে আসিম মুনিরকে ডাকা, আসিম মুনিরকে ডেকে লাঞ্চে যাওয়া, এটা কি বার্তা যাচ্ছে? যারা ভারতীয় আমরা আছি বা দেশ যে রয়েছে ভারতীয় বা কি বার্তাটা পাচ্ছে? কেনই বা ট্রাম্পের এত উদ্যোগ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের? এমনকি মাঝখানে যেটা শুনেছিলাম, আপনাদেরকে শুনিয়েছিলাম, যে ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধটা চলছে, সেখানে ইরানের এক আধিকারিক বলেছিলেন যে প্রয়োজনে যদি ইসরায়েল তাদের উপরে যদি নিউক্লিয়ার বম চালায়, তাহলে পাকিস্তানের যে নিউক্লিয়ার বম আছে, অ্যাটম বম, সেগুলো কিন্তু ব্যবহার করা হবে। তো যেখানে পাকিস্তানের কথা উঠে এসছে, ইরান দাবি করছে, যদিও পাকিস্তান আবার সেটা অস্বীকার করেছে যে না, আমরা এরকম কিছু বলিনি বা আমরা এরকম কিছু করব না। তো এর মাঝখানে হঠাৎ করে আসিম মুনিরকে ডেকে লাঞ্চে যাওয়া, বৈঠক তো আমরা অনেক ক্ষেত্রে শুনেছি, লাঞ্চ করব, এত খাতির, এটা কিসের? কি বার্তা যাচ্ছে? কেনই বা এত এই উদ্যোগ? আমি দর্শক এই নিয়ে চর্চা করব। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে, যে হঠাৎ করে কেন এত উদ্যোগ, এত খাতির ট্রাম্পের আসিম মুনিরের প্রতি, এবং কিছু মন্তব্য করেছেন। এমনকি আসিম মুনিরের সঙ্গে নরেন্দ্র মোদীর একসঙ্গে তুলনা করে দিয়েছেন, দুজনই খুব ভালো মানুষ। মোদীর বিরুদ্ধে কিছু ডিরেক্টলি বলতে পারেন না ট্রাম্প, কিন্তু তা বলে মোদীর সঙ্গে আসিম মুনিরের তুলনা, একটা বক্তব্য সামনে এসছে, নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। তো আমি এই নিয়ে ব্যাখ্যা চাইবো। আমি অনলাইনে নিয়েছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে। আপনাকে আবারও সকালে নিলাম। আসলে যেভাবে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সত্যি আমাকেও খুব অবাক করছে। আমার মধ্যে অনেক কৌতূহল আছে, আমিও কিছু কিছু ভাবছি। তো আপনার কাছ থেকে ব্যাখ্যা নেওয়াটা সব থেকে আমার মনে হয় ভালো হবে। বলুন তো, যে কি হঠাৎ হলো আসিম মুনিরকে ডেকে লাঞ্চে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের? শফিকুল, নমস্কার, এবং আপনার লক্ষ লক্ষ দর্শককে আমার নমস্কার, ভালোবাসা এবং শুভেচ্ছা। এবার আসি পয়েন্টে। আসিম মুনির কেন? দেখুন, এটা তো প্রোটোকলে পড়ে না। একটা গণতান্ত্রিক দেশ আরেকটা গণতান্ত্রিক দেশের প্রধানকে ডাকতে পারে, বাট সেনাবাহিনীর প্রধানকে ডাকাটা প্রোটোকলের মধ্যে পারে না। কিন্তু পারে কি ডাকতে? হ্যাঁ, ডাকতে পারে। ট্রাম্প যা ইচ্ছে করতে পারে, কালকে গাছে উঠে নাচতে পারে। তো সেরকম ভাবেই এটা গাছে উঠে নাচার মতো একটা ব্যাপার হলো যে একটা সেনাপতিকে ডাকলো। কেন ডাকলো? কারণ ট্রাম্প জানে যে পাকিস্তানের গণতন্ত্র মানে আর্মি চিফ, এবং সেই জন্য আর্মি চিফকে দিয়ে কিছু কাজ, এবং কাজের কোনো প্রয়োজন ছাড়া আমেরিকা কখনো কিছু করে না। এবার এর সাথে কি প্রয়োজন পড়লো? আমেরিকা এখন একটা নতুন যুদ্ধে জড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বা ভাবছে, চিন্তা ভাবনা করছে। সেটার জন্য আমরা তড়িঘড়ি দেখেছি ওনাকে G7 এর মিটিং ছেড়ে ওয়াশিংটন ডিসিতে ফেরত আসতে। এবং এটাও আমরা দেখেছি যে উনি গত পরশু একটা স্টেটমেন্ট দেন। এতদিন অব্দি উনি ইসরায়েল আর ইরানের যুদ্ধে ঢুকছিলেন না, বাট উই করে বলে যে আমরা এখন ইরানের আকাশের মালিক, আমরা তোমাকে দেখছি কোথায় লুকিয়ে আছো, মানে ইরানের যিনি সুপ্রিম লিডার তার কথা বলছেন। এবং এটাও বলছেন যে আমরা তোমাকে মারবো না, এখন ভয় পেও না, এখন আপাতত মারছি না। এটা কোন ভাষা বলুন তো? এটা একটা রাষ্ট্রপ্রধানের আরেকটা রাষ্ট্রপ্রধানের জন্য ভাষা? এটা তো একদম গলির ঝগড়ার জায়গায় পৌঁছে গেছে। অত্যন্ত দুঃখ হয়। এবার আসিম মুনির কেন আসছেন? আসিম মুনিরকে ডাকলেই যাবে, তাই জন্য আসছেন। এবার ওনারা কেন ডাকছেন? কারণ ওনাদের দরকার কিছু জায়গা যেখানে ওনারা ওনাদের প্লেন গুলো নামিয়ে অ্যাটাক করলে, যদি ইরানের সাথে যুদ্ধ হয়, তাহলে আবার ফেরত আসতে পারবে মেনটেনেন্স করবার জন্য।
তারপরে এমনও হয় একটা আমাদের ডিফেন্সে বলে মিড এয়ার রিফয়েলিং, মার বলি আমরা, MAR, মানে একটা প্লেন অনেকক্ষণ আকাশে থাকার পরে যখন জ্বালানি ফেরত হয়, ল্যান্ড করবার প্রয়োজন হয় না, ওপরেই রিফিল করে দেওয়া যায়। বাট সেটা শত্রু দেশের মধ্যে করলে কি হবে, দুটো প্লেনকে উড়িয়ে দেবে। তাই জন্য ওটা মিত্র জায়গায় যদি পাকিস্তানের উপরে করা যায় তাহলে খুব ভালো হয়, তাহলে আমেরিকা। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে এমন একটা সময় আসতে পারে যখন ইরাকের মতো আমেরিকা ফিজিক্যালি ঢুকলো সৈন্য নিয়ে, এখন অব্দি তো মিজাইল মিজাইল খেলা চলছে, সৈন্য নিয়ে ঢুকলো, যাতে যেমন করে সাদাম হোসেনকে তোলা হয়েছিল আমেরিকার সৈন্য দিয়ে সেরকম ভাবে। তখন পাকিস্তানের সাহায্য হতে হবে, কারণ পাকিস্তান ইরানের অলি গলি চেনে যতটা অন্যান্য দেশগুলো চেনে না। চতুর্থ কথা, আরো তো দেশ ছিল সৌদি আরবিয়ার মতো, তাদের কেন ব্যবহার করছে না? কারণ সৌদি আরবিয়াতে অলরেডি তো আমেরিকার সাথে এত ভালো সম্পর্ক, নিজেদের বেশও আছে ওখানে। তার কারণ আলী খামেনি, যিনি সুপ্রিম লিডার বলেন ইরানের, তিনি বলেছেন যদি সৌদি গালফ কান্ট্রির কেউ এই যুদ্ধে আমেরিকার হয়ে লড়াই করে তো তার আমি 12টা বাজিয়ে ছাড়বো। এইবার ওরা ভয় পেয়ে গেছে, কারণ ওরা তো তেলের উপর বসে আছে না। এবার তেলের উপর যদি ভালো দুটো চারটে মিসাইল মেরে দেয় আলী খামেনি, তাহলে তো ওদের গল্প শেষ। তাই জন্য ওরা এখান থেকে অ্যাভয়েড করছে যে এই যুদ্ধে আমরা নিউট্রাল, আমরা একটু একটু ইরানের হয়ে কথা বলবো একজন সহ মুসলমান দেশ হিসাবে, আর তার বেশি আমরা আমেরিকার দিকে ঝোল টানবো না, যদিও আমেরিকার সাথে সৌদি আরবের সম্পর্ক খুব। তাহলে কি হবে, সেই অগতির গতি পাকিস্তান। এবার পাকিস্তান কেন? কারণ আগেও পাকিস্তান এটা করেছে। কখন করেছে? রাশিয়ার সাথে যখন আমেরিকার যুদ্ধ হয়েছিল কোল্ড ওয়ারের আগে, তখন আফগানিস্তান ট্রেনিং কে দিয়েছিল? পাকিস্তান। এবং তখন বেস গুলো কে বানিয়ে দিয়েছিল? পাকিস্তান। আচ্ছা, আফগানিস্তানের সঙ্গে যখন আমেরিকার ডিপ্লয়মেন্ট হয়েছিল তো প্লেন গুলো কোথেকে উঠতো? পাকিস্তান। এবার পাকিস্তান একটি ইসলামিক দেশ, একটি নিউক্লিয়ার পাওয়ার, এবং ইরানের সম্বন্ধে জ্ঞান আছে, এবং ইরানের সাথে 900 কিলোমিটার বর্ডার আছে। আর কি চাই আমেরিকা যদি পাকিস্তানকে মানাতে পারে? এবার আসিফ মুনির রাজি হয়েছেন নিশ্চয়ই, আমার মনে হয় এত বড় একটা সম্মান পেয়েছেন। উনি একটা যুদ্ধ হেরে যাবার পরেও রাষ্ট্রপতির সাথে লাঞ্চ করছেন আমেরিকার পৃথিবীর সব থেকে পাওয়ারফুল মানুষের সাথে। আর সেকেন্ড কথা হচ্ছে যে আর কিছু কি আছে এর ভেতরে? পাকিস্তান নিয়ে এত ভালো ভালো কথা কেন বলছেন উনি সব সময়? আছে, সেটা হচ্ছে যে শুনতে পাচ্ছি ওনার নাকি কিছু ব্যবসায়িক ধান্দা আছে পাকিস্তানের সাথে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে, মোবাইল ফোনের কোম্পানি খোলা নিয়ে, কারণ উনি একটি ব্যবসাদার এবং নিম রাজ্যের মতো দেশ চালাচ্ছেন এবং ব্যবসাও করে যাচ্ছেন। ওনার নিজস্ব একটি টুইটারের মতো কোম্পানি আছে যেটাকে বলে ট্রুথ, এবং উনি ওই মেসেজ গুলো সব ওখানেই দেন। এবং পাকিস্তান তাহলে কি পাবে? প্রথম কথা, পাকিস্তান সম্মান পাবে, একটা যুদ্ধ হারা কথাটা আর কেউ বলছেই না, সবাই এটাই ডিসকাস করছে, উনি লাঞ্চ খাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে পয়সা পাবে, অনেক অনেক ব্যবসা আসবে। পাকিস্তানের এখন অবস্থা খারাপ, ভারতের সাথে যুদ্ধে $7 বিলিয়ন খরচা হয়ে গেছে। আর অনেক অস্ত্র শস্ত্র পাবে পাকিস্তান, নতুন F-35 পেতে পারে, আরো অনেক অস্ত্র পেতে পারে। এবং পাক একটি সুন্নি দেশ, শিয়া দেশ হচ্ছে ইরান, এবং এতদিন অব্দি পাকিস্তান আর ইরান গলায় গলায় বন্ধুত্ব ছিল, বাট মাঝখানে 1 বছর আগে কিছু মিসাইল ইরান থেকে পাকিস্তানে পড়ে এবং কিছু মিসাইল পাকিস্তান থেকে ইরানে পড়ে। একটা বালুচিস্তান আর ইরানের একটা বালুচিস্তান আছে, চেস্তান বালুচিস্তান বলে, এই বর্ডারটাতে 900 কিলোমিটার বর্ডার, একে অপরের টেরিস্ট গ্রুপকে অ্যাটাক করে। এবার ইরানের বিরুদ্ধে কেন পাকিস্তান যাবে? আসলে কি, পাকিস্তানের একটা সময় ছিল, যেটা আপনি শুরু করলেন বলে, যে ওরা বলেছিল যে যদি ইরানের ওপর অ্যাটম বোম ফেলা হয় আমরা তাহলে ইসরায়েলের ওপর অ্যাটম বোম ফেলবো। এবার সেখান থেকে পাকিস্তান পিছিয়ে যায়। কেন পিছিয়ে যায়? পাকিস্তানের এখন বাঁচার লড়াই, এবং সেই বাঁচার লড়াইটা হচ্ছে রুটির লড়াই। তার জন্য ওরা এখন এতদিনের বন্ধু ইরানকে হয়তো স্যাক্রিফাইস করবে, কারণ একবার যদি ওরা বেঁচে যায়, মানে খেয়ে পড়ে আবার ঠিকঠাক সুস্থ হয়ে যায়, এখন অসুস্থ আইসিইউতে চলে গেছে আমাদের প্রধানমন্ত্রীর ভাষায়, তাহলে কি হবে যে পাকিস্তান পরে আবার ইসলামিক দুনিয়ার লিডারশিপ, একমাত্র মুসলিম দেশ যার কাছে নিউক্লিয়ার বোম আছে, এইসব কথাগুলো বলবে। এখন তো ওরা নিউক্লিয়ার কথাটা আর বলছে না, অপারেশন সিঁদুরের পরে এমন সাপোর্ট হয়েছে। এবার শুধু মুশাফিকুল কতগুলো জিনিস আমি আপনার চ্যানেলের লক্ষ লক্ষ দর্শক তাদের জন্য বলতে পারি, যে G7 আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, এবং আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার পরে উনি যে বক্তব্য রাখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বলেছেন, আমেরিকার নাম না নিয়ে। উনি বলেছেন যে আপনারা কতদিন এই দ্বিচারিতা করবেন, এই ডাবল স্ট্যান্ডার্ড রাখবেন, যে একদিকে যে দেশ টেররিজমের ভুক্তভোগী আতঙ্কবাদীরা যার দেশকে, মানে ভারতের মতো দেশকে সবসময় হ্যারাস করছে তাদের, আর তার সাথে যে দেশ যে টেররিজমের জনক, তাদের এক দাঁড়িপাল্লায় মাপবেন। এটা উনি বলেছেন কালকে। এবং দ্বিতীয় কথা উনি যেটা বলেছেন কানাডাতে G7 মিটিং এ, সেটা হচ্ছে যে আপনারা
যে দেশ টেররিজমকে রচনা করে আতুর ঘর, সেই দেশের মানুষদের রিওয়ার্ড দিচ্ছেন, আপনারা উপহার দিচ্ছেন, তাদের প্রমোশন দিচ্ছেন, তাদের লাঞ্চে ডাকছেন কথাটা উনি বলেননি, আমি বললাম, বাট রিওয়ার্ড কথাটা উনি ব্যবহার করেছেন। এবং তৃতীয় কথাটা দ্বিচারিতার সাথে এটাও বলেছেন যে আপনাদের নিজের ঘরে যখন অ্যাটাক হবে তবেই কি আপনাদের সুমতি আসবে। উনি হিন্ট করেছিলেন 2011-তে যখন ওসামা বিন লাদেনের ওই জ্বালানি ভর্তি প্লেন গুলো টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছিল, তখন আমেরিকা হঠাৎ করে পাকিস্তানকে বলেছিল যে তোমরা যদি আমাদের সাথে এই লড়াইয়ে সাপোর্ট না করো, কারণ সব টেরিস্ট তোমাদের কাছে আছে, তাহলে তোমাদের প্রস্তর যুগে পাঠিয়ে দেবো, উইল বম ইউ টু দ্য স্টোনে। এই যে কথাটা বলেছিলেন, কারণ ওনাদের ঘরে। তাহলে কি হচ্ছে, যখন ভারতবর্ষের কাশ্মীরে মানুষ মরে, ভারতবর্ষের মুম্বাইতে মানুষ মরে, ইউএস এর গায়ে চামড়ায় ফোসকা পড়ে না, কারণ ওরা দ্বিচারিতা করেন। কিন্তু যখন আমেরিকার মানুষ ওখান থেকে ঝাঁপ দিয়ে টুইন টাওয়ার থেকে আত্মহত্যা করছে এবং জ্বলে পুড়ে মরছে, তখন ইউএস সারা পৃথিবীকে বলেন যে টেররিজমের বিরুদ্ধে দাঁড়াতে। এই দ্বিচারিতার সম্বন্ধে উনি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন। এবং আরেকটা ছোট্ট খবর, যে সেটা হচ্ছে গতকাল অব্দি ডোনাল্ড ট্রাম্প আমি যুদ্ধ থামিয়েছি বলেছে। গতকাল আমাদের প্রাইম মিনিস্টারের সাথে যে টেলিফোন কল হয় ওনার 35 মিনিট, তার একটা ব্রিফিং আমরা পাই আমাদের ফরেন সেক্রেটারি বিদেশ সচিব মিস্টার মিস্ত্রির মুখে, যে উনি বলেছেন বা প্রধানমন্ত্রী বলেছেন যে কোন রকম আমরা কারোর মধ্যস্থতা চাই না, কেউ করেওনি, করবেও না, এবং আগেও হয়নি। এবং এটাও বলেছেন যে পাকিস্তান যদি একটা গুলি মারে আমরা গোলা মারবো। এই কথাটা বলার পরে, কারণ আজকে দেখলাম ট্রাম্প বলেছেন দুই পক্ষের এই দুই লিডার আসিম মুনি আর মোদি, এরা দুজন একটা পৃথিবীকে নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচিয়েছে, যুদ্ধ থেকে বাঁচিয়েছে, দুজনেই অতি স্মার্ট। স্মার্ট কথাটা ইউজ করেছেন দুজনেই বলে, এবং নিজের নামটা এই প্রথমবার উনি বলেননি যে আমিও এটাতে মধ্যস্থতা করেছি। আমার মনে হয় ওষুধ লেগেছে, এবং এই ওষুধ আস্তে আস্তে ভারত নিজের মতো করে ঝগড়া না করে, কলতলার ঝগড়া না করে, যে তুমি কোথায় লুকিয়ে আছো আমি তোমায় মারছি না, না বলে ভারত পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পর্ক করুক। কালকে যেমন দেখলাম ফ্রান্সের যিনি প্রধান ম্যাক্রো, তার সাথে প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দের সাথে হাততালি দিলেন এবং কথা বললেন এবং করমর্দন করলেন, জড়িয়ে ধরলেন, কারণ ওনার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা কলহ হয়েছে। কারণ ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প, ম্যাক্রন বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার ডিল করতে আগে আগে চলে গেছে। সেটা শুনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন উনি কিছু জানেন না, খালি মিডিয়ার ফুটেজ খাওয়ার জন্য উল্টো পাল্টা কথা বলেন, আমি অনেক বড় কাজে গেছি। তো মোদিজি দেখলাম ওখানে ওনাকে বললেন যে আজকাল আপনার, এবং আস্তে আস্তে ভারতকে এমন এমন দেশের সাথে মানে সংযোগ সম্পর্ক করতে হবে যেখানে আমেরিকা থাকুক না থাকুক ভারতের কিছু যায় আসে না। রাশিয়া ভারতের বন্ধু আছে অত্যন্ত, ইসরায়েল ভারতের অত্যন্ত বন্ধু আছে, ভুটান ভারতের অনেক বন্ধুত্ব আছে, এবং ভারত এখন আমরা দেখতে পাচ্ছি কিছু আরো নতুন বন্ধুও বাড়াচ্ছে। গত 2 দিনেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী দুটো নতুন দেশে যেতে, প্রথমবার কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। এবং আস্তে আস্তে ভারত বিস্তার করুক, চীনের সাথে সম্পর্ক শুধরে নিক, এবং যদি সম্ভব হয় তাহলে ভারতকে তো সার্ভাইভ করতে হবে, যেখানে পাকিস্তানকে সারা পৃথিবী জানে যে তারা টেররিজমের জনক। এবং আসিম মুনির স্পষ্ট বক্তৃতায় বলেছিলেন, যার পরে পেহেলগামের অ্যাটাকটা হয়, তারপরে তাকে দেখে জামাই আদর করে জামাই ষষ্ঠীর মতো করে খাওয়ানো হচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য এবং দেশের স্বার্থের জন্য, এটা তো মেনে নেওয়া যায় না। তো ভারতকেও সেরকম শয়তানি করতে হবে দরকার হলে আমেরিকার সাথে, এবং আমার মনে হয় না ভারতের কিছু যে আসবে তাতে। ব্রিগেডিয়ার দাস, আমি আর একটা তো খবর পাচ্ছিলাম যে নর্থ কোরিয়া, যেখানে মানে দূতাবাস, সেখানে তো আমাদের লোক মানে বন্ধ করে দেওয়া হয়েছিল যাওয়া, আবার নাকি সেখানে ডিপ্লয় করা হচ্ছে, তার মানে নাকি নতুন করে একটা দিক খোলার চেষ্টা করছে ভারত আমেরিকাকে বার্তা দেওয়ার জন্য। একেবারে সঠিক খবর পেয়েছেন আপনি, এবং অতি দ্রুত খবরটা পেয়েছেন। খবরটা এখনো পুরোপুরি চাউল হয়নি। নর্থ কোরিয়াতে ভারত প্রায় 5 বছর পরে একজন অ্যাম্বাসেডর ডিটেল করলেন। ওনার নাম হচ্ছে আলিওয়াতি লামকুমে। উনি এখন প্যারাগুয়েতে আছেন, চার্জ ডি অ্যাফেয়ার্স বলে, মানে অ্যাম্বাসেডারের পরের র্যাঙ্ক যেটা, ওখানে অ্যাম্বাসেডর নেই প্যারাগুয়েতে, ছোট দেশ বলে, ওখান থেকে সোজাসুজি অ্যাম্বাসেডর হয়ে আসছেন। এবং এটা অত্যন্ত ভালো, কারণ নর্থ কোরিয়ার সাথে আমেরিকার একটা বাজে সম্পর্কের জায়গায় চলে গিয়েছিল ট্রাম্প যখন প্রথমবার ছিলেন। তারপর থেকে সব দূতাবাসগুলো বন্ধ হয়ে যায় অনেক অনেক দেশে, ভারতও বন্ধ করে দেয়। নর্থ কোরিয়ার সাথে কিন্তু ভারতের সম্পর্ক আগে খারাপ ছিল না,
ভারত করুক, নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক, কোনো অসুবিধা নেই। এবং এটা একটা গুরুত্বপূর্ণ খবর, অনেকদিন পরে 5 বছর পরে ওখানে একটা হাই কমিশন আমাদের অ্যাম্বাসেডার যাবেন। আসলে একটা সমস্যা হচ্ছে যে ইরানকে সবক শেখানোর জন্য বা মানে ইসরায়েল যেটা চাইছে, আমেরিকাও সেটা চাইছে, সেই ক্ষেত্রে পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে বা পাকিস্তান যাতে ইরানমুখী না হতে পারে তার জন্য পাকিস্তানের হাতটা বাঁধা হচ্ছে, সেটা একদিক দিয়ে ভাবনা। কিন্তু সেটা করতে গিয়ে ভারতকেও তো একটা ভাবনার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কারণ পাকিস্তানকে তো বলিষ্ঠ করা হচ্ছে সেই হিসেবে। তো সুতরাং আমেরিকা তার স্বার্থ বা অন্য স্বার্থ দেখছে, বিজনেস অ্যাঙ্গেল দেখছে, কিন্তু ভারতের সঙ্গে যারা লাগাতার দুশ্মনী করে যাচ্ছে তাদের হাত শক্ত করলে ভারতই বা কি করে চুপ করে বসে থাকতে পারে। আমি আরেকটা আহ বিষয় দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প নাকি মানে ইনভাইট করেছিলেন যে যদি নরেন্দ্র মোদী কানাডা থেকে মানে মানে আমেরিকা হয়ে যেতে পারেন, তো তাতে নাকি প্রধানমন্ত্রী অস্বীকার করেছেন, যেটা আবার অন্য শিডিউল আছে, সেজন্য আমি যাব না। এটাও কিন্তু একটা কোথাও বার্তা দিচ্ছে, তাই না? যে তুই তুই ছেলে মানুষ নাকি যে ডাকলে চলে আসবে, একবার চলে এসে দেখা করে যাও, সেই পাড়ার পাড়ার বাবলুদা পেয়ে গেছে নাকি? ডোনাল্ড ট্রাম্প মনে মনে হ্যাঁ, দেখুন, ডোনাল্ড ট্রাম্প ওরকম মনে করেন যে যাকে তাকে ডাকবেন আর সে দৌড়ে চলে আসবে। উনি এদের সম্বন্ধে একটু বড় মানে ভুল ধারণা পোষণ করেন। একটা বড় দেশের সাথে আরেকটা বড় দেশের সম্পর্কে এরকম হয় না। এবং ওখানে একজন পাকিস্তানের একজন মানে ফিল্ড মার্শাল আছেন, সেখানে এখন নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন, যেহেতু উনি এরিয়াতে ঘুরছেন। এটা অত্যন্ত বাজে প্রস্তাব, এরকম ভাবে হয় না। এবং দেখুন, রাজনীতিতে আমি সেদিনকেও আপনার প্রোগ্রামে বলেছিলাম যে রাজনীতিতে পার্মানেন্ট বন্ধুত্ব হয় না, পার্লামেন্ট শত্রুত্ব হয় না। একমাত্র যেটা পার্মানেন্ট হয় সেটা হচ্ছে দেশের স্বার্থ। এবং দেশের স্বার্থের জন্য মানুষ অনেক সময় নিজেদের পরিবারের লোকজনকে ত্যাগ করে দেয়। আর সেখানে তো ডোনাল্ড ট্রাম্প তো 4-5 বছরের ওনার খদ্দের এখানকার আর কি। এবং ওনার যে আন্তর্জাতিক রেপুটেশন, সেটাতে আমার মনে হয় না যে নরেন্দ্র মোদীর এই মুহূর্তে ওনার সঙ্গে বেশি সাক্ষাৎ করবার প্রয়োজন আছে। ভারত ফার্ম থাকুক, ভারত বহু প্রাচীন দেশ, এবং ভারত বহু বড় ডেমোক্রেসি, বিশাল মার্কেট। এবং ভারত একটা ইরান যার কাছে নিউক্লিয়ার শক্তি নেই, আর কিছু পুরনো ফাইটার প্লেন আর কিছু নতুন মিসাইল নিয়ে আমেরিকাকে নাস্তানাবুদ করে দিয়েছে। ভিয়েতনাম আমেরিকাকে নাস্তানাবুদ করে দিয়েছিল। এখানে তো আমরা দেখতে পাচ্ছি আরো অনেক দেশ করে দিচ্ছে। সেইখানে তো ভারতের কি চিন্তা? ভারতের তো কোনো অসুবিধা নেই। ভারতের আমেরিকার রাষ্ট্রপতি আসবে যাবে, তাদের পলিসি বদলাবে, তারা পাকিস্তানকে যা ইচ্ছা করুক, 1000টা F-35 দিন ফাইটার প্লেন, কোনো অসুবিধা নেই। ভারতের কাছে যে সমস্ত জিনিস আছে ভারত তাদের সাথে জুঝে নেবে। এটা তো সত্যিই কথা যে ভারতের একটু খারাপ তো লাগছে, বাট কিছু করার নেই। উনি যদি কালকে ভারতের শত্রুদের বেছে বেছে করেন, তাহলে উনি ওনার দ্বিচারিতা দেখাচ্ছেন টেররিজমের ব্যাপারে, যেটা নিয়ে কালকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। এবং সারা চামড়ার দেশের লোকেরা এরকম দ্বিচারিতা করে, তারা ইরান সম্বন্ধে জোর গলায় বলতে পারে যে ইরানের কাছে পরমাণু বোমা থাকবে না, বাট এটা নিয়ে তো অন্যান্য দেশ সম্বন্ধে বলতে দেখি না যে এরা টেররিজম করতে পারবে না। তো এদের এটা আছে, কমপ্লেক্সটা এখনো মনে করে ভারত কলোনি এদের, এবং পাকিস্তান কলোনি। পাকিস্তান কলোনির মতোই ব্যবহার করে, ডাকলেই চলে যায়। আপনি ভাবুন তো, আমাদের ভারতের সেনা প্রধানকে যদি কালকে আমেরিকার প্রেসিডেন্ট লাঞ্চে যায়, উনি আমাদের প্রধানমন্ত্রীকে না জিজ্ঞেস করে চলে যাবে? এরকম হয় নাকি কখনো? এটা তো মানে অদ্ভুত গণতন্ত্র আর কি, এবং এগুলোই চলছে। এবং ট্রাম্পও চালাচ্ছেন, এরকম ভাবে চালাচ্ছেন। এবং আমি যেটা কালকে শুনতে পেলাম, এই ক্রিপ্টো কারেন্সি কন্ট্রোল করার জন্য আমেরিকাতে একটা বিল পাস হয়েছে। এবং আরেকটা আমেরিকাতে মুভমেন্ট চলছে এখন, যে রাষ্ট্রপতি যেন দুম করে কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা না করতে পারে, তার জন্য তার ক্ষমতাকে খর্ব করা হোক। এবং তাতেও আলোড়ন পড়ে গেছে কালকে, যে কংগ্রেসের পারমিশন ছাড়া যেন তুমি একলা এরকম ডিসিশন একজন মানুষ নিয়ে নিল এবং সারা পৃথিবীকে যুদ্ধের মুখে ফাঁসিয়ে দিল নিজের ডিসিশনে, সেটা যেন এখন একটু কমে যাওয়া উচিত বলে এরকম চলছে। আমেরিকাতেও চিন্তা ভাবনা হচ্ছে, এবং ওদের তো একটা মিড টার্ম ইলেকশনও হয়। দেখা যাক কতদিন এই চলে। বাট এটা তো লজ্জাকরই ব্যাপার যে আমাদের মানে সব থেকে বড় পাওয়ারফুল দেশ পৃথিবীর, তার লিডার একজন টেররিস্ট অর্গানাইজেশন দেশ যেটা টেররিজমের উপর চলে, তার সঙ্গে ইরানের সাথে যুদ্ধ করবার জন্য মাখামাখি করছে কিছু প্রাপ্তির আশায়। পাকিস্তানকে তো আমি দোষ দিই না, তারা তো চিরকালই কুকুর বা আপনি অন্যান্য নিম্ন পশুর মতো ব্যবহার করে গেছে। সেটা তো করবে পাকিস্তান, সেটা ঠিক আছে, তার যেটা ধর্ম পাকিস্তানের ভারত বিরোধিতা করা এবং ভিক্ষা চাওয়া। কিন্তু ওনারা কেন এরকম ভাবে ভিক্ষা দেবেন? কারণ এরপর দেখবেন এফএটিএফ থেকে পাকিস্তানকে গ্রে লিস্ট থেকেও বার করে দিল, এবং আবার পাকিস্তান অনেক টাকা পেয়ে গেল, এবং আবার শক্তি সঞ্চয় করলো। এইটাই চলতে থাকবে, বাট ভারতকে এটা মেনে নিতে হবে। এবং যেমন ইসরায়েল অনেক ছোট দেশ হয়ে
লড়াই করে যাচ্ছে 7-8টা দেশের সাথে একলা হাতে, সেরকম আমাদের তৈরি হতে হবে। আমাদেরকে চীন, না, আমার কাছে কথা পাকিস্তান, হচ্ছে যে দরকার হলে আরো ট্রাম্প কাউকে যখন এত পাওয়ারফুল, এত কিছু ঠিক আছে, তো ট্রাম্প যদি সত্যি মনে করে থাকেন যে পাকিস্তান টেররিস্ট দেশ, একসঙ্গে লড়ুক। ইরানকেও যদি সবক শেখার দরকার আছে, ইরানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সমহাতে লড়ুক। এত বড় দেশ, বিশ্বে এত নাকি কাঁপানো, এত তার শক্তি, আর তাকে একটা টেররিস্ট শক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে একটা ইরানকে শেষ করার জন্য। তাহলে কিসের সুপার পাওয়ার, কিসের সুপার পাওয়ার? আর এই ফান্ডিং বা ইত্যাদি করতে গিয়ে, সাপোর্ট করতে গিয়ে ওরা যে একটা সেন্টার হয়ে থাকছে টেররিস্টের, এবং সেটাই যে তাহলে আদতে তো কিছুই হবে না। যদি ইরানকে বলা হয় উগ্রপন্থার দেশ, অমক তমক, পাকিস্তানও তো উগ্রপন্থার দেশ, তাহলে তুমি তাকে কি করে সাপোর্ট করছো? তুমি দুজনকে একসঙ্গে ঘায়ল করার চেষ্টা করো, দুজনকে একসাথে ঘায়াল করার চেষ্টা করো। আসলে আমেরিকা তো প্রথম থেকে, আপনারা জানেন, আপনিও জানেন নিশ্চয়ই, প্রথম থেকেই পাকিস্তানকে সাপোর্ট দিয়ে আসছে, যেটা আপনিও মনে করেন যে এর আগেও তো পাকিস্তানের যে নিউক্লিয়ার সিস্টেম, সেটাকেও তো ধ্বংস করার একটা চেষ্টা হয়েছিল আহ অনেক আগেই। তখনও তো সেই শেষ মুহূর্তে আমেরিকা এসে বাদ ছেড়ে দিয়েছিল। ফলে এর জন্যই তো আজকে দেশটা এরকম সেন্টার হয়ে গেছে টেররিস্টের। আর তাদেরকে এখনো সেই একইভাবে মদদ দিয়ে যাচ্ছে। দুজনকে বা দুটো দেশকে একসঙ্গে ঘায়াল করবো যদি মনে করি যে ওরাও এরকম, সেই ক্ষমতা নেই। আর পক্ষান্তরে ভারতের বিরুদ্ধে যেন কোথাও সেই পেছন থেকে ছুরি মারার চেষ্টা হচ্ছে, এগুলো তো মানে সহ্য করা তো যায় না। তো একদমই ঠিক কথা আপনি বলছেন শফিকুল, কিন্তু কি হয়, যেহেতু আমেরিকা সারা পৃথিবীতে গ্লোবাল পুলিশম্যান বলি আমরা, মানে যারা পৃথিবীর পুলিশের কাজটা করতে চাইছে এবং নিজেদেরকে স্বয়ং ঘোষিত মোরাল ভাবছে, সেই জন্য আমেরিকা চায় পাকিস্তানের যে জিও পলিটিক্যাল লোকেশন সেটাকে ব্যবহার করতে। সেই লোকেশনটা কি? একদিকে চীন, একদিকে রাশিয়া, একদিকে গালফ কান্ট্রি, ইরান, এবং ওইদিকে আফগানিস্তান, সবকিছু পাকিস্তান থেকে টুক করে পৌঁছে যাওয়া যায়। এবং সেই এবং জন্য সেই সুযোগটাই পাকিস্তানকে সেই ব্যবহার সুযোগটাই করে পাকিস্তান নিচ্ছে, সেই সুযোগটাই পাকিস্তান নিচ্ছে, সেই সুযোগটাই টেররিস্ট গুলো নিচ্ছে। তো আমি পুরো জ্বর উপরে কেন ফেলবো না এটা? একেবারে, সেটাই তো বলছি যে আমরা আমাদের এটা দুর্ভাগ্য যে আমেরিকার সাহায্য পাকিস্তান করুক, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই সাহায্য করার সাথে সাথে তারা ওই টেররিস্টদের কিছু অবশিষ্টাংশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে। এবং সেটাই আমাদের দুর্ভাগ্য যে এই এই যে প্রক্সি ওয়ার, তখন আমেরিকা অন্যদিকে তাকিয়ে থাকে। তখন এইটা মানে না যে ভারতের অসুবিধা হতে পারে, যে তাদের বলি যে তোমরা টেররিজমটাকে বন্ধ করো, ভারতের বিরুদ্ধে করতে হবে না, তোমরা আরাম করে থাকো, তোমরা খাওয়া দাও। বাট সেটাও আমেরিকা বলছে না। তারা বলছে তোমরা তোমাদের মতো এজেন্ডা চালাও, খালি আমাদের যখন আমাদের প্রয়োজন হবে তোমরা এসো। এটা তো আমেরিকার দ্বিচারিতা, এবং আজকের থেকে না, আমেরিকা চিরকাল এই দ্বিচারিতা করে গেছে। এবং আমাদের দুর্ভাগ্য যে আমাদের পৃথিবীতে একটি ধনী সম্পদশালী দেশ তারা এরকম দ্বিচারিতা করে পার পেয়ে গেছে। এটাই তো আমাদের সারা পৃথিবীরই দুর্ভাগ্য। ওকে, অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস, একটা লম্বা ব্যাখ্যা আপনি দিয়েছেন। ভালো থাকবেন। দর্শক শুনলেন, ব্রিগেডিয়ার দেবাশিস দাস একটা ব্যাখ্যা দিলেন যে লাঞ্চের খবরটা এসছে ডোনাল্ড ট্রাম্প এবং আসিম মুনির। অনেক প্রশ্ন দর্শক এখান থেকে তৈরি হচ্ছে, শুনলেন আপনারা, আমি আর নতুন করে ব্যাখ্যাতে যাচ্ছি না। এবার আপনাদের মতামত যদি কোনো কিছু থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।